আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। বিপুল অবৈধ সম্পদ আছে এমন খবর ছড়িয়ে মধ্যরাতে সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসা তছনছ করেছে একদল যুবক। তবে অবৈধ কিছু পাওয়া যায়নি, উল্টো ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেন বাড়ির কেয়ারটেকার। ঘটনাস্থলে গেলেও কাউকে আটক বা এ বিষয়ে মুখ খোলেনি আইন শৃঙ্খলা বাহিনী। দীপ্ত চন্দ্র পালের রিপোর্ট। রাত 11টার দিকে একদল যুবক গেট ভেঙে ঢুকে পড়ে গুলশানের এই বাড়িটিতে। তল্লাশির নামে আলমারি, ওয়ার্ড্রপ সহ প্রায় সব আসবাবপত্র খোলা হয়। এখানে ছাত্র জনতা ছিল প্রায় 100, সব নিচে আসছে দেখেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক খুদে বার্তায় বলা হয়, স্বৈরাচারী শেখ হাসিনার দুর্নীতিবাজ রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলের গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রাখার তথ্য পেয়ে বাড়ি ঘেরাও করেছে বিপ্লবী ছাত্র জনতা। যখন একজন অন্যায় করে পুলিশ আসার জন্য অপেক্ষা করে না, সচেতন মানুষ তখনই চোরকে ধরে। আমরা এখানে ছিলাম, ঠিক আছে, ক্লিয়ার। আর কোনো কথা আছে? 20 বছর আগে ডিভোর্স হলে ওরা থাকে, আপনারা এগুলো জানেন না। এইসব পলিটিশিয়ানদের 2-4টা বিবি থাকে, এগুলো নিয়ে প্যারা নিয়েন না আপনারা। না, আমরা প্যারা নিচ্ছি না, ঠিক আছে। আমরা যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন, জান। বাড়ির কেয়ারটেকারের অভিযোগ, তল্লাশির নামে লুটপাট চালানো হয়েছে। আয়ার দরজাটা ভাঙ্গিয়া সব লুটমাট করে লয়ে গেছে। দরজা আধা ঘন্টা ধরে দরজা লাইতে ভাঙতেছে। তখন কি করুন, বাইর দিয়ে আমি সব খুলে লাইতেছে। পরে কি লাইতে বাইরে সব দরজা আমরা কিছু নিতে গেছি। এই ঘটনার প্রায় আধা ঘন্টা পর গুলশান থানা পুলিশ ও যৌথ বাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সামনে বাসা থেকে বের হয়ে যায় ওই যুবকরা। তবে এই ঘটনায় কাউকে আটক করেনি আইন শৃঙ্খলা বাহিনী। সাংবাদিকদের প্রশ্নের জবাবও দিতে চাননি কোনো কর্মকর্তা। আমরা আসলে ডিটেইলস কিছু জানি না। মানে কাউকে গ্রেফতার করা হবে এই ধরনের কোনো মেসেজ কি আপনাদেরকে কেউ দিয়েছিল কিনা পুলিশকে? না, এরকম কোনো মেসেজ। দীপ্ত চন্দ্র পাল, আরটিভি, ঢাকা। গুলশান থানার সাজিদ হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে 2 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ি, মিরপুর, লালবাগ ও খিলগাঁও থানার একাধিক মামলায় আনিসুল হক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, তাজুল ইসলাম, সোলাইমান সেলিম, কামাল আহমেদ মজুমদার, সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ 12 আসামিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত এসব আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আসামিদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। অপরদিকে আসামি পক্ষের অভিযোগ, পরিস্থিতির কারণে জামিন পাচ্ছেন না আসামিরা। বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যারা ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছিল বিভিন্নভাবে, এবং এই আন্দোলনে ছাত্রদেরকে, ছাত্র জনতাকে গুলি করা যারা সহায়তা করেছে এবং তারা যারা সরাসরি অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে 12 জনকে আজকে বিভিন্ন মামলায় আজকে বিজ্ঞ আদালতে উত্থাপিত করা হয়। 302-এর মামলা যে ঘটনাগুলো হয় ম্যাজিস্ট্রেট আদালতে, এটা স্বভাবতই 302-এর মামলা এবং সেন্সিটিভ বিষয়, এই কারণে হয়তো মনে হয় আমরা জামিন পাচ্ছি না। 7 দিন সময় দিয়ে গাবতলী গরুর হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে গাবতলী হাট এলাকায় বসানো দোকান গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ইটের গদিঘরও ভেঙে দেওয়া হয়। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, জায়গাগুলো বৈধভাবে ভাড়া দেওয়া হবে। তবে দোকানিদের দাবি, ইজারাদারদের কাছ থেকে ভাড়া নিয়েই দোকান তুলেছিলেন তারা। সাকিবুর রহমানের রিপোর্ট। দীর্ঘদিন পর উচ্ছেদে এসেও অভিযান স্থগিত করতে হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। কারণ অবৈধ দোকানীদের নোটিশ না দেয়ায় তোপের মুখে পড়তে হয় সিটি কর্পোরেশনের প্রশাসকের। তবে এর আগে গুড়িয়ে দেয়া হয় 20টি অবৈধ দোকান। গাবতলী থেকে বিজিবি মার্কেট পর্যন্ত পুরো জায়গা জুড়ে অবৈধভাবে গড়ে উঠেছে ইট, বালি, সিমেন্ট, রড ও পাথরের গদিঘর। মাস শেষে ভাড়া দেওয়ার পরেও বিনা নোটিশে উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করে দোকানিরা। প্রতি মাসে মাটি ভাড়া নেয়, আমরা নিজেরা তুলে লইছি। আমাকে 10 মিনিট লাট মালিকে নেয়,
হঠাৎ করে এসে ভাঙছে। 2 ঘন্টা যদি সময় দিত সবাই মাল সামানা সুন্দর মতো সরাই নিয়ে যেতে পারতো, কারো ক্ষতিগ্রস্ত হতো না। এই মুহূর্তে এই যে ঈদ বাজার, ঈদ সামনে আসছে, দোকানদার সবাই তো গরিব মানুষ। এইটা একটা কাম করলো সরকার দিব আমার এই টাকাটা ভাড়া দিতে এই জায়গার জন্য। হ্যাঁ ওই হাসিল করে। বৈধভাবে ব্যবসা করার জন্য 7 দিনের সময় দিয়েছে সিটি কর্পোরেশন। এখানে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে 7 দিনের সময় দিয়েছেন, যে 7 দিনের ভিতরে তারা এই মালামালগুলো সরিয়ে নেবে এবং আমরা বৈধভাবে তাদেরকে বসার জন্য একটা জায়গা করে দেব। সিটি কর্পোরেশনের জায়গায় অবৈধ স্থাপনার মাধ্যমে রাজস্ব হারাতে চায় না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এজন্য বৈধভাবে ব্যবসা করার পথ তৈরি করতে আলোচনায় বসতে চায় তারা। যারা অবৈধভাবে কোনো কিছু করেছেন আমরা ইনভেস্টিগেট করব, যদি আমরা অপরাধী পাই আমরা ফৌজদারি ব্যবস্থা নেব। এখানের মধ্যে 30 একর জায়গা আছে। এই 30 একর জায়গা থেকে কি যে পরিমাণ রেভিনিউ আসবে আমরা সেই রেভিনিউটা ওনাদের কাছ থেকে নিতে চাই। বর্তমানে গাবতলী হাট এলাকায় 30 একর ও পুরো বেরিবাঁধ এলাকায় 150 একর জায়গা অবৈধভাবে দখলে রয়েছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বৈষম্যহীন বাংলাদেশে করের বৈষম্য দূর করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। পোশাক খাত সহ দীর্ঘদিন ধরে ট্যাক্স সুবিধা পাওয়া খাতগুলোতে করের হার বাড়ানো হবে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, ট্যাক্স ছাড় দিলে জনগণ সুবিধা পায় না, অনেক ক্ষেত্রে ব্যবসায়ীদের পকেটে যায়। এ সময় ব্যবসায়ী প্রতিনিধিরা আগামী বাজেটে ব্যবসা বান্ধব কর নীতি গ্রহণ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। আমরা যে পরিমাণ ট্যাক্স আদায় করি সমপরিমাণ ট্যাক্স ছেড়ে দিই, অব্যাহতি দিই, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের কিন্তু হিউজ প্রেশার তৈরি হচ্ছে। সে কারণে যারা যারা এক্সাম্পশন ইনকামে আছে তাদের এক্সাম্পশন উঠে যাবে ধীরে ধীরে। এবারেই আমরা একটা বড় উদাহরণ আপনারা দেখতে পাবেন। আমরা বেশ কিছু এক্সাম্পশন ইন্ট্রো করেছি, বাকিগুলো আপনারা বাজারে দেখতে পাবেন। আর যারা রিডিউস রেটে ট্যাক্স দেয় তাদেরকে ওই যে বৈষম্যহীন বাংলাদেশে এত বৈষম্য থাকবে কেন? অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। শপথ বাক্য পাঠ শেষে বঙ্গভবন থেকে সরাসরি শিক্ষা মন্ত্রণালয় তাকে বরণ করে নেয় কর্মকর্তা কর্মচারীরা। নতুন শিক্ষা উপদেষ্টা জানান, দেশে এমন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে যেন দেশের ভেতর থেকে বিশ্বকে নেতৃত্ব দিতে পারে শিক্ষার্থীরা। 10 মার্চের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছে যাবে জানিয়ে সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, শিক্ষা খাতে 15 বছরের বঞ্চনা 1 বছরের বাজেট দিয়ে সমাধান করা যায় না। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নেন। নতুন উপদেষ্টা যুক্ত হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টার সংখ্যা এখন 23 জন। অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী। শপথ নেয়ার পর বঙ্গভবন থেকে সরাসরি সচিবালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ে যান অধ্যাপক সিআর আবরার। সেখানে সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সহ কর্মকর্তা কর্মচারীরা তাকে বরণ করে নেয়। সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষকদের অবসর ভাতা সমস্যার সমাধান দ্রুত করা উচিত। শিগগিরই সব শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছে যাবে বলে জানান তিনি। অফিস শেষে গিয়ে সন্ধ্যায় বসে প্রতিদিনের হিসাব নিয়েছেন এবং আমার কাছে রাত্রে প্রতিদিনের কত বই ছাপা হয়েছে, কত বই বাঁধাই হয়েছে, কত বই বিতরণ হয়েছে সেই পরিসংখ্যান আমাকে দিয়েছেন। নতুন শিক্ষা উপদেষ্টা বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষে সহায়ক এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়। তিনি দেশে এমন শিক্ষা ব্যবস্থা চালু করতে চান যেন দেশের ভেতরে থেকে বিশ্বকে নেতৃত্ব দিতে পারে শিক্ষার্থীরা।
নাজিব ফরায়েজি, RTV, ঢাকা। রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও 7 কলেজ সহ সকল স্টেক হোল্ডারদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের অংশগ্রহণ নিশ্চিত করা সহ 3 দফা দাবি জানিয়ে রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে বেলা 11টা থেকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারে রেল লাইন অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা, PSC ও UGC সহ দেশের বিভিন্ন দপ্তরে আধিপত্য প্রতিষ্ঠার প্রতিবাদে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এ সময় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে 3 দফা দাবি উত্থাপন করে অবরোধ প্রত্যাহার করলে 2 ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। শিক্ষার্থীরা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এবং জনভোগান্তির কথা বিবেচনা করে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। পবিত্র রমজান ও ঈদ উল ফিতর সহ 40 দিনের লম্বা ছুটিতে দেশের স্কুলগুলো। নতুন বছরের 2 মাস পেরিয়ে গেলেও এখনও শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি সব বই। আবার বই না দিয়েই ছুটির মধ্যে সব বইয়ের পড়া দিয়েছেন শিক্ষকরা। এই ব্যর্থতার জন্য সরকারের উদাসীনতাকে দায়ী করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আলাউদ্দিন। রাজধানীর সবুজবাগের শহীদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ফাহাদ ফায়াজ তালুকদার। নতুন বছরের 2 মাস পেরিয়ে গেলেও স্কুল থেকে দেয়া হয়েছে মাত্র একটি বই। 10টা থেকে একটি বই পেয়েছি, বলে এখনো দেরি হবে। এখন স্কুল বন্ধ, কিন্তু এপ্রিল 9 তারিখে আমাদের স্কুল খোলা হবে। পবিত্র রমজান ও ঈদ উল ফিতর মিলিয়ে 40 দিনের লম্বা ছুটিতে দেশের স্কুলগুলো। বই না থাকলেও বাড়তি পড়া দিয়েছেন শিক্ষকরা, তাই চিন্তার ভাঁজ ফাহাদের অভিভাবকদের কপালে। গত বছরের যে গাইডগুলো আছে বা বইগুলো আছে সেখান থেকে কিছু পড়া ওদেরকে দিয়ে দিয়েছে। এখন 9 তারিখ পর্যন্ত আমাদের এভাবে চালাইতে হবে। আমরা চেষ্টা করছি যতটুকু পারা যায়। অন্যদিকে পাঠ্য বই না থাকায় বেশিরভাগ সময় খেলাধুলা করে সময় পার করছেন শিক্ষার্থীরা। বই পাইনি, আমাদের এখন অন্য কোনো উপায়, আমাদের কঠিনতর উপায় বই সংগ্রহ করে পড়তে হচ্ছে, যা আমাদের বিভ্রান্তিতে ফেলছে। বিদেশ থেকে কাগজ আমদানিতে দেরি হওয়ার অজুহাতে প্রেসগুলো ধীর গতিতে বই সরবরাহ করছে বলে জানান NCTVর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান। কাগজ বিদেশ থেকে আমদানি দেরি হয়ে যায়, তো এই কারণে এই কিছু প্রিন্টিং স্লো করে দিয়েছে তারা। 36 কোটি বই অলরেডি তারা পেয়েছে। 3 কোটি বইয়ের জন্য কি স্কুলের খুব ক্ষতি হবে? যারা যারা পায় নাই, যে শ্রেণীর যে বিষয়ের বই পায় নাই, সেটা আমরা দেওয়ার চেষ্টা করতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম বলছেন, শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। গভর্নমেন্টের অর্ডার সেখানে স্ট্রিক্টলি ফলো করতে হবে, যে কন্ট্রাক্ট ইজ কন্ট্রাক্ট, যে এই সময়ের মধ্যে আমাকে বই প্রিন্ট দিতে হবে, আর সেটা প্রতিপালনের জন্য দায়িত্ব গভর্নমেন্টকে নিতে হবে, এই NCTVকে নিতে হবে। এটা আমি উদাসীনতা দেখছি, উদাসীন ছিলই বলে তাদের ব্যর্থতা আসে। তাদের মধ্যে যদি জ্ঞানের সুযোগই না দেওয়া যায়, তাহলে ব্যক্তি যেমন বঞ্চিত হচ্ছে, ওই ব্যক্তি বঞ্চিত মানে কি একটা জাতি বঞ্চিত, জাতীয় বঞ্চিত থেকে যত জাতিটাকে ধ্বংস করে দেওয়ার একটা পায়তারা। শিক্ষণ ঘাটতি কমাতে স্কুল খোলার সাথে সাথে বিশেষ সিলেবাস প্রণয়ন করে শিক্ষা কার্যক্রম চালানোর তাগিদ বিশেষজ্ঞদের। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। ঢাকার ধামরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সেনা সদস্য শরীফুল ইসলাম নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধামরাইয়ের ডেমরান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি রাঙামাটিতে সৈনিক পদে কর্মরত ছিলেন। এদিকে পাবনায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হয়েছে। গেল রাতে ঈশ্বরদীর দাসুরিয়া রেলগেট এলাকায় যানজটে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে অন্য একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক আশিক শেখ নিহত হন। এছাড়া রাজবাড়ীর কালুখালীতে বাস চাপায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আইনজীবী জুয়েল রানা নিহত হয়েছেন। পাকিস্তানে জোড়া আত্মঘাতী বোমা হামলায় হামলাকারী সহ নিহত হয়েছে অন্তত 21 জন। ঘটনায় আহত হয়েছেন আরও 25 জন। জানা যায়, মঙ্গলবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় একটি সেনানিবাসে হতাহতের এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 15 জনই বেসামরিক নাগরিক, বাকি 6 জন হামলাকারী। বেসামরিকদের মধ্যে 4 জন শিশু ও 2 জন নারী। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের সময় সেনানিবাসে ওই এলাকায় 2টি বিস্ফোরক ভর্তি গাড়ি ঢুকে পড়ে। এর পরপরই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের ধাক্কায় নিকটবর্তী একটি মসজিদ ও বাড়ির ছাদ ভেঙে পড়ে।
যুক্তরাষ্ট্রে আবারও বাক স্বাধীনতা ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে এ কথা বলেন ট্রাম্প। সরকারি সেন্সরশিপের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেন তিনি। যদিও এ কথা বলার কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নেওয়াদের জেলে পাঠানোর কিংবা দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। এ সময় গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওই বিক্ষোভকে অবৈধ বলেও অভিহিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার স্টার গোল্ড চ্যাম্পিয়ন্স ট্রফি খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে লাহোরে আজ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড হারলেও সেমিতে প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে পা রাখতে চায়। অপরদিকে দক্ষিণ আফ্রিকারও চাওয়া শিরোপা জয়ে আরেক ধাপ এগিয়ে যাওয়া। লাহোর থেকে বিস্তারিত জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। দিনের আলোয় গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত কিউইরা। সবার লক্ষ্য একটাই, নিজেদের সেরাটা দিয়ে সেমির বাধা পার হয়ে শিরোপার আরো কাছাকাছি যাওয়া। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। এই টুর্নামেন্টের আগেও এখানে আমরা 3 জাতির সিরিজ খেলেছি। সেমিফাইনালে তাই ভালো একটি ম্যাচ আশা করছি। অপরদিকে দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে। এ ম্যাচেও সে আত্মবিশ্বাস তাদের বাড়তি শক্তি যোগাবে। তবে নিজেদের জয়ের বিষয়ে আশাবাদী হলেও সাবধানে খেলতে চায় প্রোটিয়ারা। এবার আর নকআউট থেকে বাদ পড়তে চান না তারা। একদিনের ম্যাচে দুই দলের মুখোমুখি লড়াইয়ে 73 দেখায় 42 বারই জয় তুলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা, যেখানে 26 জয় নিউজিল্যান্ডের। শক্তির বিচারে প্রোটিয়ারা কিছুটা এগিয়ে থাকলেও সবশেষ মুখোমুখি দেখায় শেষ হাসি ছিল কিউইদের। তবে দুই দলই বড় ম্যাচে ভেঙে পড়ার ইতিহাস পুরাতন। আর তাই এই ম্যাচে যারা স্নায়ুচাপ ধরে রাখতে পারবে শেষ হাসি তারাই হাসবে। আতিকুল ইসলাম শাকিল, RTV, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর, পাকিস্তান। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।